হিসাবটা স্টার্ট করতে হবে যে হ্যাঁ একজন সমান যদি দুইজন হয় তাহলে এই একজনের কাছে আছে ধরো হয়তো 4 টাকা হ্যাঁ 4 টাকা, আর দুইজন আর যার যে দুইজন তার কাছে আছে ধরো হয়তো 20 টাকা। তো বলে যে আমি একা হলে তুমি তুমি তখন দুইজন হও, তুমি দুইজন আর আমি একজন সমান, তাহলে আমার কাছে যদি 4 থাকে তাহলে তোমাকে কত হইতে হবে, তখন 8 হইতে হবে। তাহলে এই 8 তোমাকে ওই বাদ দিতে হবে 20 এর মধ্যে, এইভাবে হিসাবটা তোমাকে স্টার্ট করতে হবে। কিন্তু সেইভাবে না করে তোমরা সরাসরি তোমরা ডাবল করেছো ঠিকই আছে, ওই যে তোমার 5 হলো সালফুরিক অ্যাসিড আর তোমার 40 ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড। তোমরা ঠিকই ওই 5 কে ডাবল করে 10 করছো, 10 ওই 40 এর মধ্যে বিয়োগ দিয়ে 30 রেখে দিয়েছো, এটা ঠিক আছে। কিন্তু ওই এইভাবে হিসাবটা তোমরা শুরু করতে পারো না, এই জন্য ওটা কিন্তু একটা বড় ধরনের মিস্টেক এই ধরনের অঙ্কের জন্য। আর এই লাইনটাই হচ্ছে, এই অংশটাই হচ্ছে এই অঙ্কের কিন্তু একটা আকর্ষণীয় একটা অংশ, মানে এটা খুব গুরুত্বপূর্ণ অংশ। কাজে এখানে আমি 1 মার্ক কমিয়ে দিয়েছি, না মার্কটা আরো কমানোর দরকার ছিল। তো যাই হোক তোমরা লিখতে পেরেছো বলে আমি 1 মার্ক কমিয়ে দিয়েছি, নইলে আরেকটু বেশি করে কমানোর দরকার ছিল। তো এই হচ্ছে যারা মানে 13 যারা 4টা প্রশ্ন টাচ করে করার পরে যারা 1 মার্ক কমপ্লিট তাদের হচ্ছে ব্যাখ্যা। আর বাকিগুলো যা করেছো মোটামুটি ঠিক আছে। কিন্তু তোমরা আসলে যেভাবে পরীক্ষা দিছো, যে সময় খাতার দেওয়ার কথা ছিল তা কিন্তু কেউ করোনি। তার মানে এখানে তোমরা মার্ক পেয়েছো, যত মার্কই পাও সেটা আসলে নিয়ে তোমাদের যে অনেক সন্তুষ্ট থাকা যায়, ভালো করেছে বিষয়টা কিন্তু এরকম না। যে নাম্বার যে যে 4টা অঙ্ক ছিল, সেই 4টা অঙ্ক যারা পরিষ্কার মানে খুব সুন্দর যারা অঙ্ক করতে পারে তাদের জন্য আমার ধারণা 20 মিনিটই এনাফ ছিল। অথচ আমি সেখানে তোমাকে প্রায় 30 মিনিটের বেশি সময় দিয়েছিলাম, তারপরও দেখা যাচ্ছে তোমরা প্রায় 1 ঘন্টার মতোই সময় নিয়েছো। তো না এটাতে 1 ঘন্টার মতো সময় নিয়ে তুমি 4টা অঙ্ক করবা, এটা তুমি এখন কিভাবে করলে এটা নিয়ে কিন্তু যথেষ্ট কিন্তু একটা চিন্তার বিষয়। তো যাই হোক ওদিকে আমি যাচ্ছি না, এখন আমরা আলোচনা করব হলো ওই গত ক্লাসে আমরা যা বলেছিলাম আর কি, যে আলোচনা যেখান পর্যন্ত আমরা রেখেছিলাম সেইখান থেকে আমরা শুরু করি। দেখো আমরা এখানে ইকুইলিব্রিয়ামের এখানে অর্থাৎ রাসায়নিক সাম্যাবস্থার আলোচনা আমরা এই অংশের আলোচনা প্রায় আমরা শেষ করে ফেলেছি। তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, গত ক্লাসে যেটা খুব ভালো করে আমরা কথা বলছিলাম, অনেক ডিপলি কথা বলেছিলাম, যে লা চ্যাটেলিয়ারের নীতি। তো এই নীতি এখানে আমরা বলছিলাম যে একটা বিক্রিয়ার সাম্যাবস্থার উপরে সাম্যাবস্থা কতগুলো নিয়মক দ্বারা প্রভাবিত হয়ে তারা সাম্যটা মানে সাম্য অবস্থান করে। ওই নিয়মগুলোর কোনো একটা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে সাম্যাবস্থা পরিবর্তিত হয়ে যায়, যেভাবে পরিবর্তন হওয়া দরকার সেইভাবে পরিবর্তন হয়ে ওই নীতির যেটা প্রভাব যেটা আমরা পরিবর্তন করেছিলাম সেই প্রভাবটা আসলে মিনিমাইজ হয়ে যায়। এই ছিল লাসেটের নীতির হচ্ছে কথা। তো সেই হিসেবে আমরা বলেছিলাম তাপমাত্রার কথা বলেছিলাম, তাপমাত্রা অনেক কথাই বলেছিলাম, চাপের কথা বলেছিলাম, চাপের কথাটা খুবই মানে সহজ। আর অন্য কথাগুলো এখানে বলার প্রয়োজন হয় না, যেহেতু আমরা এখানে বলছিলাম যে এই অংশের আলোচনাটা মূলত আমরা গ্যাসিয়াস বিক্রিয়া নিয়েই আমরা কথা বলি। তো এই জন্য গ্যাসিয়াস বিক্রিয়ার উপরে সাধারণত এই তোমার এই চাপ এবং তাপমাত্রা এই এই কথাগুলি আসে বেশি করে চলে আসে। তো এই জন্য এই কথাগুলি আমরা বেশি করে বলেছিলাম। আর ওখানে ওই দিন কিন্তু বলেছিলাম যে তাপমাত্রা মানে প্রভাবিত মানে এরকম মানে তাপমাত্রার ভিত্তি করে আমরা বিক্রিয়াকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, একটা হলো তাপ হারি বিক্রিয়া। তো ওই দিন কিন্তু খুব পরিষ্কার করে কিন্তু বলে দিয়েছিলাম যে এখানে কিছু বিষয় আছে একদম মানে একটা আরেকটা হচ্ছে উল্টা, তারপরে দুইটাই তোমাকে মনে না রাখলে সমস্যা নেই, যদি একটা যদি ভালো করে বুঝে তুমি মনে রাখো তাহলে বাকিটা এইটার উপরে মানে তোমার ভিত্তি করে সে বাকিটা বলা যায়। মানে তুমি একটার জন্য যা বলবো আরেকটার জন্য ঠিক তার উল্টো কথা বলতে হবে। তো যেহেতু একটা হলো তাপ উৎপাদী, একটা হচ্ছে তাপের, অর্থাৎ একটা বিক্রিয়া সংঘটিত হলেই তাপ উৎপন্ন হয়, এটা হলো তাপ উৎপাদী। আরটা হলো তাপ দিয়ে বিক্রিয়া সংঘটিত করতে হয়। তার মানে তাপ উৎপাদী বিক্রিয়ায় আমরা তাপ দেব, তাপ হ্রাস করবো, এখানে যে ফলাফলের কথা আমরা বলবো যে ব্যাখ্যা দেবো ঠিক তার উল্টো ব্যাখ্যাটাই আমরা দেবো তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে। তো সেইভাবেই আমরা গত ক্লাসে আমরা বলেছিলাম, এখানে অতটুকু বিস্তারিত যাচ্ছি না। আর এরপরে হলো আমরা বলেছিলাম যে চাপ, চাপের খুবই সহজ কথা, মানে এর চেয়ে সহজ কথা আর মনে হয় আছে কি আমার জানা নেই, যে চাপের প্রভাব নিয়ে কথাটা এভাবে বলা হয়েছিল যে চাপের প্রভাব কাদের উপরে আছে সেই কথাটা তোমাকে আগে বলে দিতে হবে। তো সেই বলাটা আমরা কিভাবে বলছিলাম, যে আমরা বলছিলাম যে একটা বিক্রিয়ার উৎপাদ এবং বিক্রিয় উভয় দিকে অর্থাৎ বাম দিকে এবং ডান দিকে যে মোল সংখ্যা থাকে, এই মোল সংখ্যাগুলো যদি কোনো বিক্রিয়াতে সমান থাকে, অর্থাৎ ডান দিকে এবং বাম দিকে উভয় দিকে যদি মোল সংখ্যা সমান থাকে তাহলে সেই বিক্রিয়াতে চাপের কোনো প্রভাব থাকে না। তো তাহলে আমরা কোনো বিক্রিয়া সম্বন্ধে যদি চাপের কথা যদি মন্তব্য করতে বলে তাহলে আমরা প্রথম কাজটা হবে কি, যে আমরা আগে দেখি যে উৎপাদনের দিকে অর্থাৎ ডান দিকে বাম দিকে চাপের প্রভাব আছে কিনা, যদি থাকে তাহলে আমরা মন্তব্য করতে যাবো, আর যদি না থাকে এক কথায় মন্তব্য শেষ না, এই বিক্রিয়ায় উভয় দিকে চাপ মোল সংখ্যা সমান, তাই এই বিক্রিয়ার উপর চাপের কোনো প্রভাব নাই। আর যদি না থাকে তখন আমরা মন্তব্য করব যে সেখানে চাপ বাড়িয়ে দিলে কি হবে আর চাপ কমিয়ে দিলে কি হবে।
তো সেই মন্তব্যের ক্ষেত্রে আমরা বলছিলাম যে হ্যাঁ, এখানে একটা ফর্মুলার মতো করে আমরা একটা কথা তোমাদেরকে কথা শিখিয়ে দিয়েছিলাম যে চাপের প্রভাবটা এখানে তোমরা এভাবে করবা, মানে ফর্মুলাটা এভাবে তোমার মনে রাখার চেষ্টা করবা যে একটা বিক্রিয়ার চাপের প্রভাব আছে, তার মানে উভয় দিকে মোট সংখ্যা সমান নেই বলে চাপের প্রভাব আছে। তাহলে এই বিক্রিয়াতে আমি চাপ দিলে সাম্যাবস্থাটা কোন দিকে যাবে? সেখানে আমাদের একটা হিসাব ছিল যে চাপ যদি আমি বাড়িয়ে দেই তাহলে সাম্যাবস্থাটা সেই দিকে যায় যেদিকে মোল সংখ্যা কম থাকে। এখন সেই মোল সংখ্যা কম থাকে, এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলার মতো করে আমরা মনে রাখলাম। এখন কোন বিক্রিয়া তোমাকে পর্যবেক্ষণ করতে দিল আর তুমি কি মন্তব্য করবা, সেটা আমরা বিক্রিয়া দেখে আমরা আলোচনা করব। আর ওই বিক্রিয়াতে যদি চাপ হ্রাস করি তাহলে কি হবে? তাহলে হবে হলো এরকম ফলাফল যে সাম্যাবস্থাটা সেদিকে যাবে যেদিকে মোল সংখ্যা বেশি থাকে। তাহলে চাপ দেই, তাহলে সাম্যাবস্থা কোন দিকে যায়? মোল সংখ্যা যদি কম থাকে। আর চাপ যদি হ্রাস করি সাম্যাবস্থা কোন দিকে যায়? মোল সংখ্যা যেদিকে বেশি থাকে। তাহলে এই হচ্ছে আমাদের একটা থিওরি বা সূত্র, মানে চাপের প্রভাব ব্যাখ্যা করার একটা সূত্র। এখন দেখো যেখানে বেশ কয়েকটা বিক্রিয়ার কথা এখানে বলা হয়েছে। দেখো 1 নম্বর বিক্রিয়া তোমরা দেখতে পাচ্ছ তোরা? হ্যালো, হ্যাঁ কথা বলবো, এখন কিন্তু কথা বলতে হবে। হ্যাঁ, এটা 1 নম্বর বিক্রিয়া তুমি দেখতে পাচ্ছ? বুঝতে পারছো তো? জি স্যার। এখানে কি জি মোল সংখ্যা সমান আছে না নাই? স্যার হ্যাঁ, এই বিক্রিয়াতে আছে। মোল সংখ্যা সমান আছে, তাহলে কি চাপের প্রভাব আছে? না। জি স্যার। হ্যাঁ, মোল সংখ্যা সমান থাকলে চাপের প্রভাব নাই। দেখো সেকেন্ড রিঅ্যাকশনটা, খ নম্বর রিঅ্যাকশন, এখানে কি মোল সংখ্যা সমান আছে ওইদিকে? জি স্যার। মোল সংখ্যা সমান না অসমান? সমান। এই যে সমান। এখানে মোল সংখ্যা সমান না। মোল সংখ্যার হিসাব কি করতে পারো? হ্যাঁ, একটু ঝটপট বলো। এখানে মোল সংখ্যা বাম দিকে কয় মোল আছে? স্যার সমান। জি স্যার সমান। হ্যাঁ, বাম দিকে কয় মোল আছে আমাকে বলো। স্যার সমান। হ্যাঁ, বাম দিকে কয় মোল আছে? স্যার বাম দিকে ফসফরাসের 1 মোল আর ফসফরাসের 5। এইটা কি মোল সংখ্যা গণনা হলো? এটা তো একটা অণু, স্যার 1 মোল। ফসফরাস পেন্টাক্লোরাইড একটা অণু। এখানে কয় মোল আছে? 1 মোল। যৌগ, এটা হচ্ছে 1 মোল। আর এখানে ট্রাইক্লোরাইড কয় মোল আছে? 1 মোল। এটা 1 মোল। আর ক্লোরিন 3 মোল। এখানে মোট 3 মোল। কোথায় 3 মোল হলো? 2 মোল। ক্লোরিন 1 মোল, ফসফরাস ট্রাইক্লোরাইড 1 মোল, তাহলে একে 2 মোল স্যার। 2 মোল হলো। আর বাম দিকে আছে হলো 1 মোল। তাহলে এখানে কি সমান আছে? এখানে সমান নেই, তার মানে এই বিক্রিয়াতে চাপের প্রভাব আছে। আবার তারপরের বিক্রিয়া দেখো যে সালফার ডাইঅক্সাইড, দুইটা সালফার ডাইঅক্সাইড আর একটা হচ্ছে অক্সিজেন, এর বিক্রিয়া করে দুইটা সালফার ডাইঅক্সাইড তৈরি করে। তাহলে এখানে সমান আছে? এখানে কিন্তু সমান নাই, তারপরে এখানে চাপের প্রভাব আছে। তারপরে যে বিক্রিয়া সেখানেও প্রভাব আছে। নাইট্রোজেন 1, একটা নাইট্রোজেন আর 3টা হাইড্রোজেন, মানে 1 মোল আর 3 মোল 4, আর নিচে আছে মাত্র 2 মোল। তারপরে এই বিক্রিয়াতে চাপের প্রভাব আছে। এখন আমরা বুঝে নিলাম, দেখে নিলাম আসলে চাপের প্রভাব আছে কিনা সেই মন্তব্যটা করা আমরা শিখলাম যে মোল সংখ্যা সমান আছে, চাপের প্রভাব নেই। মোল সংখ্যা সমান নেই, চাপের প্রভাব আছে। তাহলে এখানে 4টা বিক্রিয়ার মধ্যে একটা বিক্রিয়াতে দেখলাম মোল সংখ্যা সমান আছে। এই বিক্রিয়াতে যদি এই বিক্রিয়ার দেখিয়ে যদি বলে এই বিক্রিয়ার উপরে চাপের প্রভাব আলোচনা করো, তোমরা 2 কথায় উত্তর শেষ করে দিবা। এই বিক্রিয়ার উভয় দিকে মোল সংখ্যা সমান আছে, অতএব এই বিক্রিয়ার উপরে চাপের কোনো প্রভাব নেই। বাস, এক লাইনে বক্তব্য শেষ। আর পরের যে 3টা বিক্রিয়া, হ্যাঁ, এই বিক্রিয়াগুলোতে উভয় দিকে মোল সংখ্যা সমান নেই, অতএব এই বিক্রিয়াগুলোর উপরে চাপের প্রভাব আছে। এখন আমি চাপ দেবো আর চাপ কমাবো। সাপোজ মনে করো তুমি এই খ নাম্বার বিক্রিয়াতে ফসফরাস পেন্টাক্লোরাইডকে তুমি হিট দিলো বা ভেঙে সে 2টা উপাদান তৈরি করলো, উৎপাদন হলো 2টা, আর বিক্রিয়ক হচ্ছে 1টা। 1 মোল ভেঙে 2 মোল তৈরি হলো। এখন এই বিক্রিয়াতে আমি চাপ দেবো। চাপ যদি বৃদ্ধি করি সেক্ষেত্রে আমাদের ফর্মুলা বলছে যে চাপ যদি বৃদ্ধি করা হয় রাসায়নিক সাম্যাবস্থা সেদিকে যায় যেদিকে মোল সংখ্যা কম থাকে। এখন মোল সংখ্যা কম থাকে, এটা এখন আমাকে বিক্রিয়া এখন দেখে পর্যবেক্ষণ করতে হবে। তাহলে এই বিক্রিয়ার কোন দিকে মোল সংখ্যা কম আছে? ডান দিকে না বাম দিকে? উৎপাদের দিকে না বিক্রিয়কের দিকে? উৎপাদে। হ্যাঁ, মোল সংখ্যা কম আছে কোন দিকে? হ্যালো সবাই দেখো, বিক্রিয়কের দিকে। বিক্রিয়কের দিকে মোল সংখ্যা কম আছে। তার মানে এই বিক্রিয়ার সাম্যাবস্থাটা কোন দিকে যাবে? বাম দিকে। যেহেতু বিক্রিয়ক যেহেতু বাম দিকে আছে তাহলে বাম দিকে যাবে। তাহলে বাম দিকে যদি আসে তাহলে কি বিক্রিয়ক উৎপাদ কি বাড়বে না কমবে? বাড়বে না কমে? সাম্যাবস্থা কোন দিকে গেলে উৎপাদ বাড়ে? ডান দিকে গেলে উৎপাদ বাড়ে না বাম দিকে গেলে উৎপাদ বাড়ে? একটা বিক্রিয়া সংঘটিত হওয়া, উৎপাদ বেড়ে যাওয়া, তার মানে কি? তার মানে আমরা ধরে নিতে পারি সেই বিক্রিয়ার সাম্যাবস্থা ডান দিকে অগ্রসর হচ্ছে। একটা বিক্রিয়ার সাম্যাবস্থা যদি ডান দিকে অগ্রসর হয় তাহলে আমরা ধরে নেই ওই বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হচ্ছে।
আর একটা বিক্রিয়া সাম্যাবস্থা যদি বাম দিকে অগ্রসর হয় তখন আমরা বলি ওই বিক্রিয়াটা পিছনের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে পিছনের দিকে অগ্রসর হলে কি হয়, পিছন মানে বাম আর সামনে মানে ডান, তাহলে ডান দিকে যদি যায় তাহলে আমরা বলবো উৎপাদ বাড়ে, আর সাম্যাবস্থা যদি বাম দিকে আসে তার মানে পিছন দিকে আসে, তাহলে আমরা বলি যে না উৎপাদ আসলে কমে যাবে, বিক্রিয় কি আসলে বেড়ে যাবে। তো এই যে দেখো এখানে কিন্তু আমি তোমাদের তাপের প্রভাব ব্যাখ্যা করার এখানে কিন্তু আমি ভেঙে ভেঙে তোমাকে দেখিয়েছিলাম যে দেখো এই একটা বহুমুখী বিক্রিয়া, এই বিক্রিয়া দেখো সামনের দিকে যাচ্ছে সামনের দিকে আরো ছিল, তার মানে উৎপাদ এখানে বাড়বে, এই বিক্রিয়া উৎপাদ বাড়বে। আবার তার নিচের বিক্রিয়া দেখো আসলে না, এটা বিক্রিয়াটা পিছন দিকে আসছে, তার মানে উৎপাদী বিক্রিয়া করে বিক্রিয়ক তৈরি করবে। এখানে আমাদের এই নিচের বিক্রিয়া এই পশ্চাৎমুখী বিক্রিয়াতে উৎপাদী হয়ে গেছে বিক্রিয়ক আর বিক্রিয়ক হয়ে গেছে উৎপাদ, কিন্তু আসলে তারা আমরা একটু বোঝার জন্য এটা বললাম যে উৎপাদ বিক্রিয়ক হয়ে গেছে মানে বিক্রিয়ক মনে করতে পারি, আর বিক্রিয়ককে আমরা উৎপাদ মনে করতে এটা মনে করতে পারি, কিন্তু আসলে বিক্রিয়ক বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে বিক্রিয়ক কি আছে, উৎপাদ কিন্তু এখানে আমাদের মন্তব্যটা হবে যে উৎপাদ কমে যাচ্ছে। কেন, যে উৎপাদ নিজেরা আবার বিক্রিয়া করে বিক্রিয়ক তৈরি করে সেই হিসাবে বিক্রিয়ককে আমরা উৎপাদ বলতে পারি, কিন্তু আসলে তবু আমরা এই কথা বলবো না, মানে এটা আমরা মনে হতে পারে আর কি। কিন্তু আমরা বলবো যে না, এই বিক্রিয়া চেহারা যদি এরকম হয় তাহলে আমরা বলবো যে উৎপাদটা কমে যাচ্ছে, বিক্রিয়কটা বেড়ে যাচ্ছে, আর সামনের বিক্রিয়ক কমে যায় উৎপাদ বেড়ে যায়। তো এইভাবে আমাদের মন্তব্য করতে হবে, যেহেতু সাম্যাবস্থায় এই চাপ দিলে যেদিকে মোল সংখ্যা কম থেকে সেদিকে যায়, আমরা বিক্রিয়ার অবস্থা থেকে আমরা দেখলাম বিক্রিয়কের দিকে মোল সংখ্যা কম আছে, তাহলে এই বিক্রিয়ার চাপ বৃদ্ধি করলে সাম্যাবস্থাটা বাম দিকে আসবে, অর্থাৎ উৎপাদটা কমে যাবে, বিক্রিয়কটা বাড়বে। তোমাদের গত ক্লাসে কিন্তু বলেছিলাম যে রাসায়নিক বিক্রিয়া মানে হচ্ছে আমাদের উৎপাদ কি হচ্ছে আমাদের মেইন টার্গেট। তো আমরা বিক্রিয়কের কথাটা কম বলবো, উৎপাদের কথাটাই বেশি বলবো। দেখো এখানে যদি তুমি বিক্রিয়কের কথা যদি নাই বলো, উৎপাদের কথা বলে এইভাবে বলবা যে চাপ দিলে যেহেতু মোল সংখ্যা যেহেতু বিক্রিয়কের দিকে কম আছে, তার মানে বাম দিকে কম আছে, অতএব সাম্যাবস্থা বাম দিকে যাবে, উৎপাদের পরিমাণটা কমবে। কত সুন্দর মন্তব্য করে দিল। আচ্ছা এখন বলি যে চাপ যদি হ্রাস করে তাহলে কি হবে, চাপ হ্রাস করলে আমাদের ফর্মুলা বলে যে একটা বিক্রিয়াতে চাপ যদি হ্রাস করি তাহলে সেই বিক্রিয়ার সাম্যাবস্থাটা সেদিকে যায় যেদিকে মূল সংখ্যা বেশি থাকে, তাহলে হ্রাস যদি করি মূল সংখ্যা বেশি থাকলে সেই দিকে সাম্যাবস্থা যায়। তার মানে এই বিক্রিয়াতে দেখুন যে না ডান দিকে মূল সংখ্যা বেশি আছে, তাহলে এই বিক্রিয়াতে যদি আমরা চাপ হ্রাস করে দেই তাহলে কি করবে, তাহলে এই সাম্যাবস্থাটা ডান দিকে যাবে, তার মানে কি উৎপাদের পরিমাণটা বাড়বে। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমরা বৃদ্ধির ক্ষেত্রে মন্তব্য উৎপাদকে দিয়েই করলাম, আবার দ্বিতীয় ক্ষেত্রে যে মন্তব্য সেটা কিন্তু উৎপাদকে দিয়েই করলাম। কেন আমরা বিক্রিয়কের কথা আমরা বললাম না, কারণ আমরা রাসায়নিক বিক্রিয়া মানি আমরা উৎপাদের কথাটাই আমাদের বেশি মাথায় আসে। রাসায়নিক বিক্রিয়া সংগঠিত করার অর্থটা কি, অর্থটাই হচ্ছে উৎপাদ তৈরি করা, এই জন্য আমরা উৎপাদকে হাইলাইট করি। বিক্রিয়ক হাইলাইট করলে যে তোমার ব্যাখ্যাটা ভুল হয়ে যায় বিষয়টা কিন্তু তা না। বিষয়টা হলো যেহেতু আমরা বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া মানে হচ্ছে উৎপাদ, এই জন্য উৎপাদকে আমরা বেশি করে হাইলাইট করি। তাহলে এই ছিল চাপের প্রভাব। তাহলে চাপের প্রভাব হচ্ছে অত্যন্ত সুন্দর একটা আলোচনা, মানে যদি বুঝে তুমি ব্যাখ্যা করার মনে রাখার চেষ্টা করো তাহলে তোমাকে আর কখনো রিভিশন দিতে হবে না, আর কখনো তুমি ভুলেও যাবে না। যেমন দেখো ঠিক তারপরে বিক্রিয়াটাই সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড তৈরি করেছে। এখানে ডান দিকে আছে মোল সংখ্যা কম আর বাম দিকে হচ্ছে মোল সংখ্যা বেশি। এই বিক্রিয়াতে যদি আমি চাপ দেই যেহেতু আমরা বলছি যে চাপ বৃদ্ধি করলে রাসায়নিক সাম্যাবস্থা সেদিকে যায় যেদিকে মোল সংখ্যা কম থাকে, তার মানে এই বিক্রিয়াতে আমরা দেখছি উৎপাদের দিকে মোল সংখ্যা কম আছে, তাহলে এই বিক্রিয়াতে যদি আমরা চাপ দেই তাহলে রাসায়নিক সাম্যাবস্থা ডান দিকে অগ্রসর হবে, অর্থাৎ উৎপাদের পরিমাণটা এখানে বেড়ে যাবে। আবার যদি বলি যে ঠিক আছে তাহলে চাপটা কমিয়ে দাও, তাহলে আমাদের ফর্মুলা বলে চাপটা কমাইলে সাম্যাবস্থা সেদিকে যায় যেদিকে মোল সংখ্যা বেশি থাকে, তার মানে এই বিক্রিয়াতে যদি আমরা চাপ হ্রাস করি তাহলে আমরা বলবো যে এই বিক্রিয়ার সাম্যাবস্থা যেহেতু উৎপাদটা বাম দিকে বেশি আছে, তাহলে রাসায়নিক সাম্যাবস্থাটা বাম দিকে অগ্রসর হবে। তার মানে কি বাম দিকে অগ্রসর হলে উৎপাদের পরিমাণটা কমবে। যদি তুমি বিক্রিয়ক বলতে চাও, হ্যাঁ বলতে পারো যে উৎপাদের পরিমাণটা বিক্রিয়কের পরিমাণটা বাড়বে এবং কিন্তু উৎপাদের পরিমাণটা কমে যাবে। তো এইভাবে তোমাকে মন্তব্য করতে হবে। এখন তোমাকে যে বিষয়টা মানে বলতে চাচ্ছি, দেখো এখানে একটা প্রশ্ন, আর নিচে বিক্রিয়াটা নিয়ে কথা বললাম যে একই বিক্রিয়া একই আলোচনা হবে। এই প্রশ্নটাই আমি দেখো নিচে একটু অন্যভাবে লিখেছি, যেভাবে পরীক্ষাতে সাধারণত আসে যে লাসেটের নীতি অনুসারে নিম্নোক্ত বিক্রিয়ার সর্বোচ্চ উৎপাদ কিভাবে পাওয়া সম্ভব তা আলোচনা করব। তাহলে আমরা তাপের কথা দিয়ে চাপের কথা দিয়ে আমরা আলোচনা করলাম। মূলত আমাদের আলোচনাটা ছিল কিরকম, আমাদের আলোচনাটা ছিল যেহেতু একটা রাসায়নিক বিক্রিয়া আমরা এখানে উৎপাদের কথাটি আমরা বেশি করে হাইলাইট করব। তো রাসায়নিক বিক্রিয়া মানে উৎপাদ তৈরি করা, দেখো এখানে সেই কথাটাই কিন্তু এই প্রশ্নের মধ্যে কিন্তু সেই কথাটাই চলে আসছে। লাসেটের নীতি
নিম্নোক্ত বিক্রিয়ার সর্বোচ্চ উৎপাদ কিভাবে পাওয়া সম্ভব তুমি সেটা আলোচনা করো। তাহলে এই নীতির ক্ষেত্রে আমরা দেখলাম যে রাসায়নিক সাম্য অবস্থাকে প্রভাবিত করে বিশেষ করে এখানে দুইটা জিনিস, আরো কিছু জিনিস আছে যেগুলো এখানে আলোচনা মানে সেই আলোচনা করার মতো বিষয়টা নাই, তাই আমরা আলোচনা করিনি। এখানে দুইটা বিষয় খুব বেশি করে আলোচনা করা যেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটাই আমরা কথা এতক্ষণ ধরে বলছি, গত ক্লাসে বলছি, আজকেও বলছি যে আমরা এখানে দুইটা বিষয় আমরা এখানে আলোচনা করলাম, একটা হচ্ছে তাপের প্রভাব, একটা হচ্ছে চাপের প্রভাব। তাপের প্রভাবের ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে ওখানে দুই ধরনের বিক্রিয়া আছে, একটা হচ্ছে তাপ উৎপাদী, একটা হচ্ছে তাপহারী। আর চাপের প্রভাবের ক্ষেত্রে সেখানে আমরা এক কথায় আমরা বিক্রিয়া, এখানে দুইটা মন্তব্য আছে, একটা হলো এক কথায় মন্তব্য আর একটা হচ্ছে তার হলো ব্যাখ্যা, যে হ্যাঁ প্রভাব থাকলে কি হয় আর প্রভাব না থাকলে কি, প্রভাব বাড়িয়ে দিলে কি হয়, প্রভাবটা কমিয়ে দিলে কি হয়, সেই ব্যাখ্যাটা একটু আগে আমরা করলাম। এখন সেই যে এতক্ষণ ধরে যে তাপের কথা আমরা বলেছি, তার উপরে ভিত্তি করে তুমি এই বিক্রিয়াতে তুমি সর্বোচ্চ পরিমাণ উৎপাদ তুমি তৈরি করবে। দেখো আমরা কিন্তু নর্মালি কিন্তু আমরা জানি যে হ্যাঁ একটা বিক্রিয়াতে তাপমাত্রা দিলে বিক্রিয়া কি হয়, বিক্রিয়াটা খুব দ্রুত সামনের দিকে অগ্রসর হয় এবং দ্রুত উৎপাদন তৈরি হয়, বা উৎপাদের পরিমাণটা খুব কম সময়ের মধ্যে আমরা বেশি পরিমাণ পেয়ে যাই, এটা কিন্তু আমরা নর্মালি জানি। কিন্তু এখানে লাসিথের নীতির ক্ষেত্রে এসে বিভিন্ন নিয়ামকের প্রভাব নিয়ে কথা বলতে গিয়ে আমরা কিন্তু এই কমন কথাটা কি আর কমন রাখতে পারলাম না, তখন আমাকে আবার একটু ব্যাখ্যা করতে হচ্ছে। না না, রাসায়নিক বিক্রিয়া তো আসলে তোমার তাপ দিলেই যে বিক্রিয়া যে সামনের দিকে যাবে, উৎপাদ যে বাড়বে, বিষয়টা এমন তো না, এই ব্যাখ্যাটা আমরা সেটা পেলাম না। তার মানে এখানে একটু সূক্ষ্মভাবে তোমাকে ব্যাখ্যা করে বলতে হবে। কারণ যে তাপমাত্রার উপর ভিত্তি করে বিক্রিয়াকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে তাপ উৎপাদী, একটা হচ্ছে তাপহারী। তাহলে যখনই তুমি একটা বিক্রিয়ার সাহায্যে যখনই তুমি একটু বেশি পরিমাণ উৎপাদ তৈরি করতে যাবে, সেই ক্ষেত্রে তুমি ঢালাওভাবে তাপ দিলে উৎপাদ বেড়ে যাবে, এইভাবে কিন্তু মন্তব্য করা তাহলে কিন্তু আর ঠিক হবে না। তাহলে তোমাকে কি করতে হবে, আগে তোমাকে বিক্রিয়ার যে শর্তগুলো, বিক্রিয়া সংগঠিত হওয়ার যে শর্তগুলো, সেই শর্তগুলো তোমাকে এখানে দেখতে হবে। যেখানে এই বিক্রিয়াটার প্রথমে কি দেখবো, যে বিক্রিয়াটা আসলে তাপ উৎপাদী না তাপহারী। যদি তাপ উৎপাদী হয় সেখানে পরে এক ধরনের মন্তব্য করবো তাপমাত্রাকে নিয়ে, আর যদি তাপহারী হয় সেখানে আবার অন্য ধরনের মন্তব্য করতে হবে এই বিক্রিয়ার উৎপাদ বাড়ানোর ক্ষেত্রে। আবার তোমাকে দেখতে হবে যে এখানে চাপের প্রভাব আছে কিনা, সেটা আমরা দেখবো, সেটা দেখে আমরা যা বলা সেটা বলবো। তারপর এখানে আরো একটা বিষয় আছে যেটা এখানে উল্লেখ করা হয়নি, সেটা হলো তোমার এই যে এখানে অনেক সময় লিখে দেওয়া থাকে, ক্যাটালিস্টের কথা লিখে দেওয়া থাকে, সরি আমি এখন ওকে ওর সাথে আলাপ করে, ওর সাথে আলাপ করে যা হয় তাই করে। আচ্ছা তুই একটু ওয়েট করে, আমি ক্লাসটা শেষ করতে যাই, 5 মিনিট পরে শেষ হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, সরি। তো তাহলে এখানে আমাদের আরো একটা বিষয় ছিল যেটা এখানে আমরা উল্লেখ নেই বলে আমরা এখানে কথাটা বলছি না, সেখানে কি এখানে অনেক সময় প্রভাবের কথা বলা থাকে, তো এখানে সেটা নেই, ওটা নিয়ে আমরা কথা বলবো না। তাহলে এখানে মেইন দুইটা জিনিস দেখবো, একটা তাপের প্রভাব, একটা চাপের প্রভাব। হ্যাঁ চাপের প্রভাব আমরা দেখতেই পাচ্ছি যে এখানে চাপের প্রভাব আছে, এবং সেই প্রভাবটা কেমন হবে তার ব্যাখ্যা কি হবে একটু আগে কিন্তু সেটা করেছি, তাহলে সেটাই নিয়ে আমরা এখানে আর কথা বলবো না। এখন আমাদের তোমরা চিন্তা সেটাও এখানে আরেকটা বিষয় যে তাপের প্রভাব যে এখানে কি বলছে সেই জিনিস কিন্তু তোমরা জানো, যেটা বিক্রিয়ার তাপ ভারী হলে তার তাপ উৎপন্ন হওয়ার ব্যবস্থাটাকে কিভাবে লেখা হয়, আর তাপ উৎপাদী হলে সেক্ষেত্রে এই ডেলএস এর মানটা কিভাবে লেখা হয় সেটা তোমরা জানো। তো এখানে আমরা জানি যে ডেলএস এর মান যদি ঋণাত্মক হয় তাহলে আমরা সেক্ষেত্রে জানি যে ওই বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, আর যদি ডেলএস এর মান যদি প্লাস হয় সেক্ষেত্রেও আমরা জানি যে সেখানে সেই বিক্রিয়াটা তাপের প্রভাব কি আছে, সেটা হচ্ছে একটা তাপহারী বিক্রিয়া। দেখো এখানে কিন্তু এই যে চারটা বিক্রিয়া তোমরা দেখতে পাচ্ছ, এই চারটা বিক্রিয়ার মধ্যে কিন্তু এখানে একটু ইন্ডিকেট করা আছে। দেখো প্রথম দুইটা বিক্রিয়াতে প্লাস মাইনাস কিছু লেখা নেই, তার মানে এখানে ধরে নিচ্ছি এখানে এগুলো সব প্লাস, তারপর এই বিক্রিয়াগুলো হচ্ছে এই দুইটা বিক্রিয়া হলো তাপহারী। পরের বিক্রিয়াতে দেখো প্লাস তাপই লেখা আছে, তার মানে এটা কি প্লাস তাপ, মানে এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। প্লাস তাপ যদি ডান দিকে থাকে তাহলে সেটা বলবো হচ্ছে তাপ উৎপাদী, আর যদি বাম দিকে যদি প্লাস দেওয়া থাকতো, যেমন এই যে এখানে লিখে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে এই পাশে এই দেখো যে প্লাস ডেল মানে হচ্ছে তাপ, তাহলে সেটাকে আমরা এই ধরনের বিক্রিয়াকে আমরা সেক্ষেত্রে আমরা তাপহারী বলি, অথবা তাপটাকে যদি আমরা ডান পাশে প্লাস দিয়ে লিখি, অথবা যদি ডেলএস এর মানটা যদি প্লাস লিখি, তাহলে আচ্ছা ডেলএস এর মান প্লাস লিখলে সেটা হচ্ছে তাপহারী, আর যদি ডান পাশে এই তাপকে প্লাস দিয়ে লিখি, মানে এটা কিন্তু তাপটা কিন্তু এখানে বিক্রিয়ার অংশ হিসেবে লেখা হয়েছে, তার মানে এটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া। তার মানে এখানে ডেলটা যদি ডেলএস কি লিখতাম, ডেলএস তাহলে মাইনাস তাপটা এখানে লিখতাম, আর এখানে তো ডেলএস তে মাইনাস দেওয়াই আছে, তার মানে এখানে এটা তো পরিষ্কার ভাবে বলা যাচ্ছে যে এটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তো সেই বিক্রিয়াটা এখানে মানে আমরা মন্তব্য করার চেষ্টা করছি যে তাহলে এই বিক্রিয়াতে আমি
ওই শর্তগুলো যে আমি তাপের কথা বলবো, যেহেতু বিক্রিয়াটা জানলাম যে তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে সেক্ষেত্রে আমি তাপের কি মন্তব্য করবো, সেইভাবে মন্তব্য করে আমাকে বলতে হবে যে এইভাবে যদি আমরা টেম্পারেচারটা নিয়ন্ত্রণ করি তাহলে এই বিক্রিয়ার সাহায্যে অধিক উৎপাদ তৈরি করা সম্ভব। আবার আমরা চাপের কথা আমরা বলবো, চাপের কথা একটু আগেই বলেছি যে চাপের প্রভাব আছে, হ্যাঁ ওদিকে মোল সংখ্যা সমান নেই, চাপের প্রভাব আছে। তাহলে আমরা চাপ কমাবো না বাড়াবো সেইটা হিসাব করে আমরা মন্তব্য করবো যে হ্যাঁ, তাহলে যদি চাপের প্রভাবটা যদি আমরা এভাবে যদি ব্যাখ্যা করি, এভাবে যদি আমরা চাপটাকে যদি দেই, অ্যাপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে আমরা অধিক পরিমাণ উৎপাদ আমরা পাবো। তাহলে এখানে প্রথমে দেখা যাচ্ছে যে তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি যে সেখানে একটা ফর্মুলার মধ্যে কথা ছিল যে বিক্রিয়াটা তাপ উৎপাদী, ওই বিক্রিয়াতে যদি আমরা তাপ দেই তাহলে বিক্রিয়ার সাম্য অবস্থাটা বাম দিকে অগ্রসর হয়। যে বিক্রিয়াটা তাপ উৎপাদী সেই বিক্রিয়াতে যদি আমরা তাপ দিই ওই বিক্রিয়ার সাম্য অবস্থা বাম দিকে অগ্রসর হয়। বাম দিকে অগ্রসর হলে কি হবে, দেখো বাম দিকে অগ্রসর হলে একটু আগে কিন্তু সেই ব্যাখ্যাটা দিয়েছি যে বাম দিকে অগ্রসর হলে সাধারণত উৎপাদের পরিমাণটা কমে যায়, বিক্রিয়কের পরিমাণটা বেড়ে যায়। তাহলে এই যে আমাদের কমন একটা যে আপনার কথা ছিল যে হ্যাঁ বিক্রিয়াটা তাপ দিলে বিক্রিয়ার সামনের দিকে অগ্রসর হয়, মানে কি উৎপাদটা বেড়ে যায়। তাহলে আমরা এখানে সেই মন্তব্যটা কিন্তু আমাদের এখানে কাজে লাগলো না। যেহেতু বিক্রিয়াটা তাপ উৎপাদী আমরা হিসাব করে দেখলাম, আমরা বিক্রিয়াটা তাপ উৎপাদী, তাই এই বিক্রিয়াটা আমরা তাপ যে সাম্য অবস্থার বাম দিকে আসবে, তার মানে উৎপাদের পরিমাণটা এখানে আসলে কমে যাবে। তাহলে এই বিক্রিয়াতে আমাদের কি করতে হবে, তাপটা আসলে আস্তে আস্তে কি হবে, কমিয়ে রাখতে হবে। যতটুকু সম্ভব তাপটা আসলে হ্রাস করা দরকার, কমিয়ে রাখার দরকার। তাহলে সাম্য অবস্থাটা ডান দিকে অগ্রসর হবে, আর ডান দিকে অগ্রসর হলেই আমরা তখন আশা করতে পারি যে উৎপাদের পরিমাণটা বাড়বে। তাহলে এই ছিল তাপের প্রভাব। এরপরে আমরা চাপের কথা তো একটু আগে আমরা বলে ফেলছি যে চাপ পেলে আমরা কি করব, এখানে কোন দিকে চাপ আমরা বাড়াবো না কমাবো, কে বলতে পারবে যে চাপটা কমালে কি হবে, বাড়ালে কি হবে? যেহেতু আমার বলছে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ, তাহলে তোমাকে আর কি করতে হবে, চাপটা কি করতে হবে, বাড়াতে হবে না কমাতে হবে? হ্যাঁ বলো একজন। হ্যালো হ্যালো, তোমরা সাথে আছো নাকি, না সবাই ইয়া করেছো? হ্যালো হ্যালো, জি স্যার আছে। হ্যাঁ হ্যাঁ, চাপটা এখানে কি করবা, এখানে চাপ বাড়াবো না কমাবো এই বিক্রিয়াতে? বাড়াবো। চাপ বাড়ালে কোন দিকে যাবে তাহলে সাম্য অবস্থা? যেদিকে কি মোল সংখ্যা কি থাকে, বেশি থাকে না কম থেকে? কম থাকে। যেদিকে কম থাকে সেদিকে যাবে। তাহলে দেখতে পাচ্ছি বিক্রিয়কের দিকে মোল সংখ্যাটা কম আছে, তাহলে এই বিক্রিয়াতে আমরা কি করবো, চাপ বাড়াবো। চাপ বাড়ালে তাহলে উৎপাদের পরিমাণটা বাড়বে। হ্যাঁ, এখানে আরো একটা বিষয় আছে, সেটা হলো এরকম যে চাপ আমরা বাড়াবো তো কতখানি বাড়াবো, এই বিষয়গুলো নিয়েও কিন্তু কথা বলার অনেক সময় দরকার হয়। তো যেহেতু ওই বিষয়গুলো যেহেতু এখানে উল্লেখ করা নেই, সেই হিসাবে আমরা ওইভাবে মন্তব্য করব না, আবার করলেও করতে পারি। এখানে তোমার যেমন টেম্পারেচার আমরা আচ্ছা দেখ, ওই কথা যেহেতু এগুলো উল্লেখ এখানে ওইগুলো কথা আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমরা চাপ কতখানি বাড়বো বা টেম্পারেচার আমরা কতখানি কমাবো, মানে আমরা এমন পরিমাণ কমাবো না যে বিক্রিয়াটা আবার পিছন দিকে যেন অগ্রসর না হয়, আবার এমন পরিমাণ চাপ বাড়াবো না যে সেক্ষেত্রে যেন আমাদের আবার মানে সমস্যা না হয়। সমস্যা কি, যে আমি একটা কাজ করতে গেলাম, কাজ করতে গিয়ে আমি যে বেনিফিটটা পাবো তার সাথে আমার খরচটা বেশি হয়ে গেল, তাহলে আমার লাভ হলো না ইয়া হয়ে গেল, লস হয়ে গেল বলতো? হ্যালো হ্যালো, আমি একটা কাজ করতে যাচ্ছি, নিশ্চয়ই একটা বেনিফিট থাকবে, বেনিফিটের জন্যই তো আমরা কাজ করি, তাই না? এখন বেনিফিট খুঁজতে গিয়ে, বেনিফিট পেতে গিয়ে যদি আমার খরচটা যদি বেশি হয়ে যায়, মানে যে বেনিফিটটা আমি আর্ন করবো সেই আর্ন করার জন্য যদি খরচটা বেশি হয়ে যায়, তাহলে কি আমার বেনিফিট হলো নাকি লস হয়ে গেল আলটিমেটলি? লস হয়ে গেল। হ্যাঁ, আমি এখানে যে কথা বলতে, আমি একটা বাস্তবতার সাথে তোমাদের একটা উদাহরণ দিই, টাইমও প্রায় শেষ। যে তোমরা রান্না বান্না করতে যাও, রান্না বান্না করতে গিয়ে একটা ভালো রান্না তোমরা করবে, সেখানে অনেক কিছু দিতে হয়, লবণ আছে, ঝাল আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, বিভিন্ন ধরনের মশলা আছে, এগুলো দিয়ে ভালোটা রান্না করতে হয়। তো আমরা